শুরুতেই জানিয়ে দেব জিম্মিদের নিয়ে নতুন তথ্য দিল ইসরায়েলি সংবাদ মাধ্যম। জানিয়ে দেব ফের আফগানিস্তানে দূতাবাস চালু করতে যাচ্ছে সৌদি আরব। এরপরে জানিয়ে দেব গাজায় শিশু হত্যার তীব্র নিন্দা জানিয়েছে পোপ ফ্রান্সিস। অন্যদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধ আসক্ত দেশ বলছে চীন। সর্বশেষ জানিয়ে দেব ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে সার্বিয়া। জিম্মিদের নিয়ে এবার নতুন তথ্য প্রকাশ করল ইসরায়েলি সংবাদ মাধ্যম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 1 বছরেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলায় গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের অনেকেই মৃত্যুবরণ করেছেন। এরই মধ্যে জিম্মিদের নিয়ে নতুন তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের বরাতে আল জাজিরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। ইসরায়েলের এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামাস জানিয়েছে গাজায় বেশ কয়েকজন জিম্মি জীবিত রয়েছেন, তাদের জীবন শঙ্কায় রয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনার মধ্যে এমন তথ্য দিয়েছে গোষ্ঠীটি। এই দেশটির কর্মকর্তা জানিয়েছেন, বেশিরভাগ জিম্মি কোথায় রয়েছেন তা ইসরায়েল জানে, তবে জীবিত জিম্মিদের সবার তালিকা হামাস দিয়েছে কিনা তা জানাতে অস্বীকার করেছেন তিনি বলেন, চুক্তির আওতায় ইসরায়েল যুদ্ধ সমাপ্তির দাবি মানবে না, তবে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চলছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যকার সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে গাজায় আটকে থাকা শিশু এবং 5 জন নারী সহ বয়স্ক অসুস্থদের মুক্তি দেবে। অন্যদিকে 250 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। প্রতিবেদনে প্রথম দফায় সামরিক বাহিনীতে কাজ না করার নারী জিম্মিদের অন্তর্ভুক্ত করা হবে কিনা তাও জানানো হয়নি। ধারণা করা হচ্ছে বয়স্কদের সহ অসুস্থ জিম্মিদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল প্রথম দফায় 34 জিম্মিকে মুক্তি দেওয়ার অনুরোধ করছেন। এসব জিম্মির মধ্যে 11 জন সেনা রয়েছেন। বিশেষ বিবেচনায় তাদের মুক্তির ব্যাপারে প্রাথমিকভাবে সম্মত হয়েছে হামাস। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুসারে গাজায় গত 1 সেপ্টেম্বর পর্যন্ত 101 জন জিম্মি রয়েছেন, তবে ডিসেম্বরের শুরুতে হামাস জানিয়েছে তাদের মধ্যে অন্তত 33 জিম্মি নিহত হয়েছেন। এদিকে আফগানিস্তানে ফের দূতাবাস চালু করতে যাচ্ছে সৌদি আরব। প্রায় 2 বছর বন্ধ থাকার পর ফের আফগানিস্তানে রাজধানী কাবুলে দূতাবাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। কাবুলে সৌদি ও তার কূটনৈতিক কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন, যা এক্স বার্তায় নিশ্চিত করেছে রিয়াদ। কাবুলের দূতাবাস পুনরায় চালুর বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে আবারও দূতাবাস খুলছে সৌদি আরব। ভ্রাতৃপ্রতিম আফগানিস্তান জনগণকে সব পরিষেবা প্রদানের জন্য জোর দিয়েছে দেশটি। এর আগে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে 2023 সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের কাবুলের দূতাবাস কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি আরব, জানিয়ে এতদিন ক্ষোভ ছিল তালেবান প্রশাসকদের মাঝে। এর আগে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ কাবুলে কূটনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার ব্যাপারে সৌদি আরবের অভিপ্রায় নিয়ে কথা বলেছেন। রাজ্যটিকে একটি প্রধান অংশীদার হিসেবে বর্ণনা করেছিলেন। সম্প্রতি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সৌদি প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন, সেই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করেন, যার সুবাদে আফগানিস্তানের সৌদি কর্মকর্তা মানবিক সহায়তা প্রদান এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এদিকে গাজায় শিশু হত্যার তীব্র নিন্দা জানিয়েছে পোপ ফ্রান্সিস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে পোপ ফ্রান্সিস। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছেন। ভ্যাটিকানের সরকারি সদস্যদের সঙ্গে এক বৈঠকে পোপ বলেন, গাজায় শিশুদের উপর বোমা নিক্ষেপ করা হচ্ছে, এটা কোনো যুদ্ধ নয়, এটা নির্মমতা। এর আগে 20 ডিসেম্বর গাজায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 7 শিশুসহ 10 জন নিহত হয়েছেন, যা মানবাধিকার সংস্থাগুলো বলছে। এই ঘটনার পর পোপ ফ্রান্সিস ইসরায়েলের প্রতি তার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এটি আমি বলতে চাই কারণ এটি আমার হৃদয় ছুঁয়ে যায়। পোপের এই মন্তব্যের পর ইসরায়েলি সরকার তার উপর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তাতে দ্বৈত নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, পোপের মন্তব্য বিশেষভাবে হতাশাজনক। 88 বছর বয়স পোপ ফ্রান্সিস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই শান্তির জন্য আহ্বান জানিয়ে আসছেন। সাম্প্রতিক সময় তিনি ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন। নভেম্বরের শেষে তিনি বলেছিলেন, ফিলিস্তিনে দখলদার ঔদ্ধত্য সংলাপের পর আধিপত্য বিস্তার করছে, যা ভ্যাটিকানের ঐতিহ্যগত নিরপেক্ষ অবস্থানের সঙ্গে বিপরীত। পোপ তার সদ্য প্রকাশিত বইতে
গাজা পরিস্থিতিকে গণহত্যার সংজ্ঞার সঙ্গে তুলনা করেছেন, যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছেন। 2013 সাল থেকে ভ্যাটিকান সিটির ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং দ্বিরাষ্ট্র সমাধান সমর্থন করে। এদিকে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের কারণে বড়দিনের উৎসব বাতিল করা হয়েছে। পশ্চিম তীরের বেথলেহেম শহরে বড়দিনের সব আয়োজন বন্ধ রাখা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধ আসক্ত দেশ অভিযোগ চীনের। যুক্তরাষ্ট্রকে যুদ্ধ আসক্ত দেশ বলে মন্তব্য করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। চীন মনে করে বৈশ্বিক নিরাপত্তার জন্য ওয়াশিংটন সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ চীনের প্রতিরক্ষা নীতিকে বিকৃত করে বিশ্বের সামনে উপস্থাপন করেছেন বলে অভিযোগ রয়েছে বেইজিংয়ের। সম্প্রতি পেন্টাগন চীনের সামরিক ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে 182 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। এই প্রতিবেদনে বেইজিং এর সামরিক বাজেট, দুর্নীতি, পররাষ্ট্র নীতি এবং বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। এসব কার্যকলাপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কেবল নিজেদের সামরিক সক্ষমতা উন্নয়নের জন্য অজুহাত খুঁজছেন বলে অভিযোগ রয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাং জিওগাং বলেন, চীনের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো পক্ষের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষা বিভাগের বিরুদ্ধে চীনের সামরিক শক্তি এবং প্রতিরক্ষা নীতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ করেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র একতরফা আধিপত্য বজায় থাকলে সামরিক শক্তি ব্যবহারের পাশাপাশি বিভিন্ন দেশে সরকার পতনের বিপ্লব উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ইরাক, আফগানিস্তান, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কারণেই হাজার হাজার বেসামরিক নাগরিক মারা গেছেন। এদিকে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে সার্বিয়া। একটি ট্রেন স্টেশনের ছাদ ভেঙে পড়ে 15 জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তর বলকান দেশ সার্বিয়া। রোববার সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বিক্ষোভে ফেটে পড়ে হাজারো মানুষ। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন ছাত্ররা, তবে তাদের সঙ্গে যোগ দিয়েছিল দেশটির কৃষক, শ্রমিক ও শিক্ষকরা। গত 7 সপ্তাহ ধরে বেলগ্রেডে একের পর এক আন্দোলন হচ্ছে, তবে রোববারের জমায়েত ছিল ঐতিহাসিক। সরকারের হিসেব অনুযায়ী অন্তত 29,000 মানুষ জমায়েত হয়েছে ওই দিনে। ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সার্বিয়ার নাভি সাদ স্টেশনের ছাদ ভেঙে পড়েছিল। এই দুর্ঘটনায় 15 জনের মৃত্যু হয়। অভিযোগ ওঠে দুর্নীতির কারণে ওই দুর্ঘটনা ঘটেছে। এরপরে সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন শুরু হয়। অভিযোগ, সম্প্রতি 2 বার ওই স্টেশন সংস্কারের কাজ হয়েছে। একটি চীনা সংস্থাকে দিয়ে এই কাজ করানো হয়। কাজের নামে সেখানে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। চাপের মুখে সরকার 13 জনকে গ্রেফতার করে, তার মধ্যে একজন মন্ত্রীও ছিল। কিন্তু সম্প্রতি ওই মন্ত্রীকে জেল থেকে ছাড়া দেওয়া হয়েছে। তাতে রোষের পারদ আরও চড়েছে। প্রাথমিকভাবে দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুশিস বলেছিলেন, আন্দোলন নিয়ে তিনি এতটুকু নিশ্চিন্তিত নন। বিরোধীরাই এই আন্দোলনের পেছনে আছে, কিন্তু রোববারের জমায়েত দেখার পর আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার প্রস্তাব দিয়েছেন তিনি। গত 7 সপ্তাহ ধরে সার্বিয়া যে আন্দোলন চলছে তার নেতৃত্ব দিচ্ছেন ছাত্ররা। অভিনেতা কৃষক ইউনিয়নের গোষ্ঠীও তাতে সামিল হয়েছেন।